নমস্কার, আমি অঙ্কিতা। আজ আমরা টাইমস 14 বাংলার স্টুডিওতে পেয়ে গেছি জোড়াচা, একজন দূরদর্শন শিল্পী পিয়ালি চক্রবর্তী মুখোপাধ্যায়, আরেক দূরদর্শন শিল্পী শঙ্খ শুভ্র মুখোপাধ্যায়। সম্পর্কে তারা উভয়ে স্বামী স্ত্রী হলেও দুজনেই দিকপাল দূরদর্শন শিল্পী। একজন অসংখ্য ছাত্রছাত্রীকে গান শেখান, তার রয়েছে একাধিক গানের স্কুল, সঙ্গে রয়েছে গানের অনেক ব্যাচও। অপরজন মহারাজার শহর কোচবিহারের বাসিন্দা হলেও বর্তমানে তিনি রায়গঞ্জের জামাই, রায়গঞ্জের একটি বিদ্যালয়েও পড়ান। এবারে আমরা চলে যাব সঙ্গীতজ্ঞ শঙ্খ শুভ্র মুখোপাধ্যায়ের কাছে। দাদা নমস্কার। নমস্কার। আমরা চলে যাব প্রথম প্রশ্নের দিকে। একদম। হ্যাঁ, তো দাদা তোমার গানের অনুশীলন কত বছর বয়স থেকে শুরু? সেটা শুরু হয়েছিল একদম ছোটবেলায়। প্রথমে বাবা মা যেহেতু বাড়িতে গাইতেন, বাবা মার এবং আমার দিদি গাইতেন, আমার এক দিদি রয়েছে নিজের, তো তাদের থেকে শুনে শুনে শেখা। প্রথমে সঙ্গীতের দ্বিতীয় গুরু কানকে বলা হয়, তো শুনে শুনে শেখা। তারপর শুরু হলো প্রথাগত শিক্ষা, সেটা মা বাবা দিদি তাদের হাত ধরে। তারপর যদি গুরুর ব্যাপারে আসো, মানে যদি গুরুমুখী বিদ্যায় বিশ্বাসী আমরা, তো সেখানে শুরু হয় আমি যখন ক্লাস মানে 4-এ পড়ি আমি জাস্ট, তখন আমার গানের শুরু। কিন্তু তার আগে গানের আগে আমি তবলা দিয়ে শুরু করেছিলাম জীবনটা। তবলায় আমার প্রথম তপু চন্দ বলে যিনি মাস্টারমশাই, এখন এই মুহূর্তে নেই, ওনাকে স্মরণ করি এবং প্রণাম জানাই। ওনাকে দিয়ে শুরু হয়েছিল। তখন আমি সেদিন মানে আমাকে কোলে নিয়ে উনি তবলা শেখাতেন। আমি তবলাটা শিখেছি 12 বছর। তারপর তবলার সঙ্গে সঙ্গে গানে চলে আসি, গানের সঙ্গে কিবোর্ড। আমি অনেকগুলো ইনস্ট্রুমেন্ট যেহেতু বাজাই, তো এভাবেই শুরু। বাড়ির প্রথাগত শিক্ষা তো ছিলই, সঙ্গে গুরুমুখী বিদ্যা, দুটো মিলে শুরু হয়েছে গান শেখা। তো এবারে চলে যাব পরবর্তী প্রশ্নে দিদির কাছে। আচ্ছা দিদি, তোমার কাছেও একই প্রশ্ন। তুমি কত বছর বয়স থেকে গানের তালিম নেওয়া শুরু করেছো? মূলত এটা তো একটা প্রথাগত শিক্ষা, গুরুমুখী বিদ্যা যেটা বললেন। তো এরকমই শুরু হয়েছিল 2.5 বছর বয়স থেকে, যখন হারমোনিয়ামটা নাগাল পেতাম না, সেই সময় থেকে শুরু হয়েছিল। এবং শ্রদ্ধেয় শিল্পী ছিলেন তিনি, রায়গঞ্জের একজন মহান শিল্পী। আমার মানে সবসময় উনি আমার অন্তরে থাকেন। উনি শ্রীমতী কল্পনা সরকার, ওনার হাত ধরেই আমার শুরুটা হয়েছিল। এবং বাবা মা এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যায়। আর বাড়িতে একটা নাটকের মহড়া চলতো বাড়িতে বাবা নাটকের প্রতি ভীষণভাবে আগ্রহী ছিলেন, এবং বাবা এখানে রায়গঞ্জ শহরে বিবেকানন্দ নাট্যচক্র বিনাচের একজন ফাউন্ডার মেম্বার। তো সেই সুবাদে আমার বাড়িতে নাটকের পুরনো দিনের গান, আখড়াই গান, এই সমস্তর অনুশীলন চলতো। তো সেখান থেকে শুনতে এবং রেডিও, যেটা না বললেই নয়, অনুরোধের আসর বলে যে অনেক পুরনো অনুষ্ঠান চলতো, সেখান থেকে অল্প অল্প করে গান শেখা শুরু। এবং বিভিন্ন ক্যাসেট, আগে দেখা যেত যে টেপ রেকর্ডার এবং ক্যাসেট এগুলো থাকতো প্রতিটি বাড়িতেই। যারা অন্তত পক্ষে গানের অনুশীলন করে, যে সমস্ত ছোট বাচ্চারা, তাদের বাড়িতে আগেকার দিনে বাবা মা এরকম ক্যাসেট কিন্তু নিয়ে আসতেন অনেক। এবং আমাদের দেখা গেছে টেপ রেকর্ডারে শোনা যায় সেই সমস্ত গান। এইগুলো শুনতে বেড়ে ওঠা। এবং পরবর্তীকালে শ্রদ্ধেয় উদয় মজুমদার, অচিন্ত কুমার সেনগুপ্ত মহাশয়, এনাদের কাছে পরবর্তীকালে আমার তালিম নেওয়া। এইভাবেই এগিয়ে গেছি। তারপরে বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আমার পড়াশুনো। শ্রদ্ধেয় শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, অনুসুয়া মুখোপাধ্যায়, ডক্টর অলোক চট্টোপাধ্যায়, এনাদের কাছে আমার গান শেখা এবং বিভিন্ন ধারার গান শেখা। মূলত বাংলা গান, বাংলা আধুনিক গান, বাংলা টপ্পা, পুরাতনী বাংলা গান, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, এবং যেটা না বললেই নয়, কণ্ঠসঙ্গীত, এটার সাধনা করার সুযোগ হয়। এইভাবেই সঙ্গীত জীবন চলছে।
এবারে আবার আমরা চলে যাচ্ছি শঙ্খ শুভ্র বাবুর কাছে। আচ্ছা, আপনি কোন গুরু মশাইয়ের কাছ থেকে গানের শিক্ষা অর্জন করেছেন? আসলে আমি অনেকজনের কাছে শিখেছি। প্রথমেই যে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছে প্রবীর গঙ্গোপাধ্যায়, যিনি আমাকে একদম ছোটোবেলার থেকে একদম মনে পড়ে আমার এখন ফার্স্ট রাগ আমি ইমান শিখেছিলাম ওনার থেকে। ইমান আজ পর্যন্ত আমার ফেভারিট রাগ। হ্যাঁ, তার কথা না বললেই নয়। এবং আমি সঙ্গে প্রচুর, যেহেতু আমি সঙ্গে গানের সঙ্গে তবলা, গান, কিবোর্ড পরপর চলছে একসঙ্গে। এবার আমি প্রচুর অ্যাকম্পানি করা শুরু করি, মানে ছোট থেকেই অ্যাকম্পানি করাটা আমার প্যাশন হয়ে দাঁড়িয়েছে। মানে সবার সঙ্গে বাজানো, হারমোনিয়াম প্লে করা, কখনো তবলা প্লে করা, কিবোর্ড, ইনস্ট্রুমেন্ট। আমার বাড়িতে আমার একটা রুমই আছে, বাবা ওইভাবেই তো রুম এখন আছে, এরকম তৈরি করে দিয়েছেন যে ইনস্ট্রুমেন্টের রুম, যেটা কুচবিহারে আছে। রায়গঞ্জে আসার পরেও আমরা একটা আলাদা ঘর, ইনস্ট্রুমেন্টের রুম, যেখানে এত ইনস্ট্রুমেন্ট রয়েছে, মানে ওইখানে আর ইনস্ট্রুমেন্ট ছাড়া কিছু নেই। আমরা দুজনেই সেই জায়গাটাকে আমরা মেনটেন করি, আমরা ওটা মেনটেন করি এবং সাজাই, এবং আমরা সেই ইনস্ট্রুমেন্টগুলোর সঙ্গে থাকতে খুব ভালোবাসি দুজনেই। আর এছাড়া আমি বেসিক্যালি প্রায় 16 বছরের উপরে হয়ে গেল আমি পিওর ক্লাসিক্যালের সঙ্গে আমি অ্যাকম্পানি করছি। পিওর ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, এবং আমার কিছু অ্যালবামের গানের মানে আমি কম্পোজিশনে, যেহেতু আমি কম্পোজিশন দিকে আগ্রহ বেশি আমার, আমি সিনেমার মিউজিকও করেছি। হ্যাঁ, হিন্দি সিনেমা, বাংলা সিনেমা, সেগুলো অলরেডি এরকমও হয়েছে। সেগুলো শর্ট ফিল্ম, 15 মিনিটের, 12 মিনিট 15 মিনিটের যে শর্ট ফিল্ম, সেটা দেশের বাইরেও কিন্তু চলছে এবং অ্যাওয়ার্ডও পেয়েছে। মানে সেই অ্যাওয়ার্ডটা আমি পাইনি, অ্যাওয়ার্ডটা যে ডিরেক্টর তিনি পেয়েছেন সিনেমাটার জন্য, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা করা, পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরোটাই আমার করা। জঙ্গল কা বাপ বলে একটা রিসেন্ট, মানে অ্যাওয়ারনেসের উপর যেটা রিলিজ হয়েছে, গত বছর রিলিজ হলো ওটা, সেটা কিন্তু বাইরে চলছে, দেশের বাইরেও, মানে অ্যাওয়ারনেসের পরে, মানে গাছ কাটা বন্ধ করার জন্য একটা ছোট্ট বাচ্চা, মানে শর্টে বলি যেহেতু অনুষ্ঠানটা পুরো বলতে গেলে অনেক কথা বলতে হবে। একটা বাচ্চা, মানে সবাই জঙ্গল কেটে জঙ্গল বিক্রি করে দিচ্ছে, সেই সময় একটা বাচ্চা, মধ্যে কত বুদ্ধিসম্পন্ন বাচ্চা, 6-7-এ পড়ে, সে গাছ বাঁচাও ইয়ে করে সে রুখে দাঁড়ায়। এই নিয়ে গল্পটা, সেটা হিন্দি সিনেমা। এটার ব্যাকগ্রাউন্ডটা আমার করা, গত বছর রিলিজ হয়েছে। দিদি, তোমার কাছেও একই প্রশ্ন। তুমি গানের তালিম নিয়েছো কোন গুরু মশাইয়ের কাছ থেকে? ওই তো বললাম যে প্রথম দিকে কল্পনা সরকার, শ্রদ্ধেয় কল্পনা সরকার, ওনার কাছ থেকে শুরুটা হয়েছিল। তারপরে পরবর্তীকালে আমি এখানকার পাঠ শেষ করে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পৌঁছাই এবং ওখানে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যতজন মাস্টারমশাই, দিদিমণি এবং ম্যাডামরা, স্যার ম্যাডামরা ছিলেন, তাদের প্রত্যেকের কাছেই যখন যেরকম সময় হয়েছে, সুযোগ হয়েছে গান শেখার, এবং এটা দীর্ঘদিন ধরে শেখার সেই সুযোগগুলো হয়েছে। এখন হচ্ছে বাচ্চাদের, ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে আমি চলছি, আমার পথ চলা চলছে। আর পাশে শঙ্খ শুভ্র মুখোপাধ্যায় আছেন এবং মানে সব সময় সাপোর্ট করছেন, এবং উনি যেটা বললেন যে অ্যাকম্পানি করতে উনি খুব ভালোবাসেন। তো এখন অনেকটাই হয়েছে যে অ্যাকম্পানি ওই বেশিরভাগটাই করে, এবং শুধু সেটা না, বাচ্চাদের কিভাবে আরও শেখালে, যেমন লার্নিংয়ের যে বিভিন্ন রকম সাইট চলছে এখন, যে লার্নিংগুলো চলছে, সেই জায়গার একটা টেকনিক্যালি যে ছোট ছোট বিষয়গুলো থাকে, সেই জায়গাটা সম্পূর্ণই আমার স্কুলের। আমি তো গানের শিক্ষার জায়গাটা দেখি বাচ্চাদের, আর ও তা বাদ দিয়ে কি করে পারফর্মিং আর্টটাকে আরেকটু ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, এবং মাইক্রোফোনিক যে সাউন্ড এবং তার যে ব্যবহার, ছোট বাচ্চাদের মধ্যে এই জায়গাগুলো ইনজেক্ট করা, এটা দরকার। এটা যেন এটা না করলে না, এখন যা যুগ পড়েছে, এই সময় তোমার টেকনিক্যালি ভীষণভাবে স্ট্রং হতে হবে, এই জায়গাটা।
হ্যাঁ, যে কোনো যারা গান শিখছে বা মানে পারফর্মিং আর্টের সঙ্গে যুক্ত, তাদের কি করে ক্যামেরা ফেস করতে হবে, কিভাবে ক্যামেরা ফেসটা আমরা শেখাই না, যেহেতু আমরা ভয়েস ট্রেনিংয়ে মাইক্রোফোনিক যে সব ব্যাপারগুলো রয়েছে, টেকনিক্যাল বিষয়গুলো, সেগুলো কিন্তু আমি দেখি পুরোটা। হ্যাঁ, সেগুলো দেখছি। তার পাশাপাশি গানের সুর করার একটা আমার প্রবণতা আছে এবং সেটা চলছে, সেটা কম বেশি মানে সুর চলে আসে। হ্যাঁ, এটা আমার বরাবরই। ভালো লেখে, ভালো লেখে, ভালো সুর করে, আর হচ্ছে হ্যাঁ সুরটা খুব চলে আসে। তো সেটা দুজনে মিলে আমরা ওই রাত্রিবেলা হয়তো বসে দুজনে মিলে একটা জায়গায় নিয়ে গেলাম, মানে গানের সুর করা। তো সেটাও চলছে, সেটা যেন নিজের গান হয়ে দাঁড়ায় আর কি, আমাদের নিজের গান, যে গানটা আমরাই গাই বা আমরাই গাইবো, এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে ওই গান তৈরি করা, এইটার প্রতি এখন মানে বিশেষভাবে নজর দেওয়া চলছে এবং এগুলো চলছে। তারপরে দুজনের গান রেকর্ডিং চলছে, বিভিন্ন জায়গায় রেকর্ডিং করতে যেতে হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন কাজ চলছে এভাবে। সেটা সমস্তটাই সঙ্গীতকে ঘিরে এবং আমাদের জীবনটা মানে সঙ্গীতময়। মানে কাজ বলতে নিজেদের চাকরি, সঙ্গে গান বাজনা আর খাওয়া দাওয়া, ব্যাস এটাই আমাদের জীবন হয়ে দাঁড়িয়ে। আর কিছু, আর ঘুরতে ভীষণ ভালোবাসি আমরা, এটাও কথা। আমরা মানে সময় পেলে 2-1 দিনের জন্য যেখানে সে মন চায়, পাহাড় হোক সমুদ্র হোক, সমুদ্রে যাওয়া হয় না বেশি, পাহাড়ের দিকে চলে যাই। সেখানে গিয়েও আমাদের পিছু কিন্তু মানে গান ছাড়ে না, মানে সেখানে গিয়েও আমরা ওই মানে সঙ্গীতকে আশ্রয় করেই আমরা যাই, মানে আমাদের সমস্তটাই সঙ্গীত যাপন। আচ্ছা, এইভাবেই আমরা চলছি। এবারে চলে যাব আবারও দাদার কাছে পরবর্তী প্রশ্নে। আচ্ছা দাদা, তোমাকে সামাজিক মাধ্যমে প্রায়শই দেখি মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাইতে। তুমি কি ধরনের গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? আসলে না, আমার একদম বেসিক্যালি আমার না সব পুরনো শিল্পীদের গান গাইতে ভালো লাগে। আমার শ্রদ্ধেয় মান্না দে, শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়, শ্রদ্ধেয় শ্যামল মিত্রজি, এনাদের গান আমি গাই। কিন্তু আমার সাথে যদি বলো যে সবচেয়ে কোন গান গাইতে ভালো লাগে, তাহলে সেটা হচ্ছে ভজন গজল। হচ্ছে আমার মানে থাকে না, এক একজনের এক একটা ট্রেড থাকে, আমার ট্রেন্ডটা হচ্ছে ভজন গজলের। কিন্তু আমি স্টেজে সবসময় ওরকম স্টেজ পাওয়া যায় না, যেহেতু সবসময় বললো যে, এবং যারা অ্যাকম্পানি করে তারা বলে দেয় গান, তারাও অনেক সময় গান সিলেক্ট করে দেয়। তখন মান্না দে বাবুর, হেমন্ত বাবুর গান গাই। কিন্তু গাইতে ভালো লাগে পুরোনো দিনের গান অবশ্যই। ঠিক, ভালো কোশ্চেন করেছো তুমি আমায়। আমরা শুনবো দাদার গলায়, শুনবো সেই ভজন বা গজল। হ্যাঁ, অবশ্যই শুনবো। এবারে আমরা চলে যাব দিদির কাছে। আচ্ছা দিদি, তুমি তো অনেক দিন ধরে সঙ্গীতের সঙ্গে যুক্ত এবং এত গান গেয়ে দর্শকদের উৎসাহ পেয়েছো। কোন গান গেয়ে দর্শকদের থেকে বেশি উৎসাহ পেয়েছো? বাংলা আধুনিক গানই গাই বিভিন্ন মঞ্চে। আমার ভালো লাগে বাংলা আধুনিক গান গাইতে এবং রাগ প্রধান, রাগাশ্রয়ী বাংলা গান, এগুলো ভালো লাগে। তার সঙ্গে সঙ্গে এখন যেমন ভালো লাগাগুলো তৈরি হয়েছে যে সলিল চৌধুরী মহাশয়ের গান, মানে তার সাধ্য শতবর্ষ আমরা পেরিয়ে এলাম এই সদ্য এবং বিভিন্ন জায়গায় আমাদের কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান, আমাদের রাজ্যের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় সলিল স্মরণে এরকম বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। তো তার মতন একজন সঙ্গীতবিদ বোধহয় ভারতবর্ষে মানে কম আছেন, মানে এরকম মনে হয়। মানে এটা সবসময় বলতে ইচ্ছে করে, মানে সলিল চৌধুরীর গান মানেই একটা অন্যরকম স্পার্ক সে গানে পাই। তো এটা এই শুরু থেকেই দেখছি, মানে আরও সলিল চৌধুরী মহাশয়কে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে যখন মঞ্চে দাঁড়ালে, যখন মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, মানুষ বলছেন যে একটু সলিল বাবুর গান শুনতে চাই, তো তখন ভীষণ মনটা মানে আন্দোলিত হয়। মানে যে সত্যি তাই, তার যে সুরের মূর্ছনা একদম অন্যরকম। হ্যাঁ, আমরা যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গান গেয়ে থাকি এবং পাশাপাশি কাজী নজরুল ইসলামের গান গেয়ে থাকি এবং আরও বিভিন্ন ব্যক্তির গান গেয়ে থাকি,
তার পাশাপাশি মনে হয় যে নামটা বলতে ইচ্ছে করে সেটা হচ্ছে সলিল চৌধুরী। অবভিয়াসলি মানে শ্রদ্ধার শিল্পী একদম, মানে মানুষের মনের মণিকোঠায় উনি বোধহয় বসবাস করেন। ওনার গান, ওনার মানে কি বলবো, মেলোডি, হ্যাঁ, এটা একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। এবং শুধু এখানে নয়, বম্বেতে গিয়ে উনি বিভিন্ন কয়ারে কাজ করেছেন। ক্যালকাটা কয়ার ওনার সৃষ্টি, এবং বম্বে কয়ার, সেখানেও উনি ওইভাবে দাপিয়ে গান বাজনা করেছেন। এবং বিভিন্ন লতাজির মতো মানুষ এবং শ্রদ্ধেয় আশাজির মতো মানুষ তার, এবং রাহুল দেব বর্মন, মানে বিভিন্নভাবে তার কাজ আমরা দেখতে পাই এবং বিভিন্ন ছবিতে সেগুলো ব্যবহার হয়েছে। তো এই একজন মানুষ যাকে নিয়ে আমার মানে ভীষণ আগ্রহ এটা জন্মেছে। এবং পাশাপাশি বাংলা গানের পাশাপাশি ওনার যে হিন্দি গানগুলো, এগুলো আমি বিভিন্ন মঞ্চে গেয়ে থাকি এবং দূরদর্শনেও সেগুলো ভীষণ জনপ্রিয় হয়েছে। দূরদর্শনের ক্ষেত্রে আমি যখন গাই তখন মানুষ বলেছে যে সেখানে মানে শঙ্খ শুভ্রও সেখানে কিবোর্ডটা হয়তো বাজিয়েছে, মানে সবসময় বাজান উনি, তো বাজিয়েছেন। তো মানুষ বলেছেন যে কি অসাধারণ দুজনের একটা জায়গা তৈরি হচ্ছে। তো এইটা মানে কম্বিনেশন বলে না, মানে একটা কম্বিনেশন তৈরি অটোমেটিক্যালি হয়ে যায়। এবং এটা কিন্তু আমরা খুব যে প্র্যাকটিস করে গিয়ে একদম না, এমন না, সেই দূরদর্শনের পর্দায় মানুষই বলছে দুজনের এত সুন্দর একটা জায়গা তৈরি হচ্ছে কি করে। তো কি করে সেটা আমি জানি না, উনি জানেন, ঈশ্বর জানেন, ঈশ্বরই করিয়ে নেন আমাদের দিয়ে। আমার সবসময় এটা বিশ্বাস হয়, আমরা তো কিছু করতে পারি না উনি ছাড়া। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে, অন্তর থেকে আমি এটাকে খুব মানে এটাতে খুব আমি আনন্দিত পাই। আমি শুধু না, আমি এবং দুজনই, হ্যাঁ, আমরা খুব আনন্দ পাই। এবং তাই জন্য সলিল চৌধুরী মানে একদম শ্রদ্ধার মানুষ, ওনার কথা সবসময় এখন বলছি এবং ভবিষ্যতেও বলবো। এবং বাচ্চাদের মধ্যে এই জায়গাটা দেওয়ার চেষ্টা করব যে তার গান নিয়ে কাজ করো, তার গান নিয়ে ভাবো। এবং আমাদের আরেকজন শ্রদ্ধার মানুষ, তারই মেয়ে অন্তরা চৌধুরী, উনি ভীষণ এই সমস্ত নিয়ে কাজ করছেন এবং বাবাকে উনি কোথায় নিয়ে গেছেন মানে না দেখলে বোঝা যায় না। আমরা বিভিন্ন কেন্দ্রের অনুষ্ঠানে দেখি যে উনি বাবাকে পৌঁছে দিচ্ছেন। তো আমি এরকম সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্ট করে থাকি যে সত্যি উনি কিভাবে কাজ করে যাচ্ছেন। তো আমাদেরও মনে হয় আগামী দিনে, এবং রায়গঞ্জেও কিন্তু সেটা হয়েছে, রায়গঞ্জে হয়েছে, তার সম্পাদক কালচারাল সেক্রেটারি ছিলেন, সম্পাদিকা। হ্যাঁ, রায়গঞ্জ এই জেলার সহ সম্পাদিকা হিসাবে আমি কাজ করেছিলাম এই মানে শতবর্ষ পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটা হলো। আমি এই দায়িত্বটা পেয়েছি এবং আমি জানি না মানে ওই যে আবার বলছি, কিছু মানুষ আমাদের পাশে আছে বলে আমরা এই জায়গাটায়, যার কথা না বললেই নয়, শ্রদ্ধার মানুষ, আরেকজন মানুষ সুজিত গোস্বামী মহাশয়, তার কথা না বললেই নয়। এবং তিনি এবং বিশ্বনাথ সিংহ, উনিও আছেন সঙ্গে। তো এনারা না থাকলে এই জায়গাটাও তৈরি হতো না। এনারাও এই সলিল চৌধুরীর শ্রদ্ধার মানুষ, এনার সলিল স্মরণে এনারাও একটা জায়গা, এবং এনারাই এই জায়গাগুলো তৈরি করেছেন। এবং রায়গঞ্জে এই জায়গাটাকে রায়গঞ্জ থেকে কলকাতা পর্যন্ত পৌঁছে দেওয়া এবং সেটার থেকে কেন্দ্রে পৌঁছে দেওয়া, এই সমস্ত দায়িত্ব গ্রহণ করেছেন এবং এগিয়ে দিচ্ছেন। তোমার কাছে আবারও একটা পরবর্তী প্রশ্ন আমার, যে তুমি তো গান শেখানোর পাশাপাশি বিদ্যালয় শিক্ষকতাও করো। হ্যাঁ, তো তোমার গানের স্কুলের নাম কি, আর কবে থেকে তুমি শিক্ষকতা করছো স্কুলে? হ্যাঁ, আমি হচ্ছে শিক্ষকতা অনেক দিন থেকে করি। 2008-এর পর থেকেই আমি শিক্ষকতার সঙ্গেই যুক্ত এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শিক্ষকতা করি, যেমন রায়গঞ্জের বাইরে এরকম করি। তারপরে আমি মোটামুটি 21 সাল থেকে আমি আবার রায়গঞ্জে শিক্ষকতা করছি একটি বিদ্যালয়ে। গানের স্কুলেও চালাচ্ছ? গানের স্কুলের নাম কি তোমার? আমার গানের স্কুলের নাম সুরলহরী কালচারাল একাডেমি। আচ্ছা। এইভাবেই আমার স্কুল চলছে এবং সেখানে ছোট ছোট বাচ্চারা সঙ্গীত শিক্ষা গ্রহণ করে এবং তার পাশাপাশি তারা যাতে সুন্দর করে
সঙ্গীতটাকে আত্মস্থ করতে পারে, সেটাই আমার প্রচেষ্টা আর কি। আচ্ছা, দিদির কাছেই আর একটা ব্যক্তিগত প্রশ্ন। আচ্ছা দিদি, তুমি তো রায়গঞ্জের বাসিন্দা আর দাদা কোচবিহারে, তো তোমাদের আলাপটা ঠিক কোথায় হয়েছিল এবং সেখান থেকে বিয়ের মতো পরিণতি কিভাবে ঘটলো, একটু যদি বলো। এটা একটা অদ্ভুতভাবে দূরদর্শন থেকে একদিন হঠাৎ করে ফোন আসে আমার কাছে যে তোমায় এরকম আসতে হবে, দুদিনের মধ্যে, দুদিনের একটা নোটিশে আসতে হবে এবং একটা অনুষ্ঠান করতে হবে। তো যথারীতি সেই অনুষ্ঠানে গিয়েছি এবং আমার সকাল সকাল লাইভ অনুষ্ঠান, ওটা লাইভ অনুষ্ঠান হয়। তো সেখানে আমি গান গাইতে গিয়েছি, তো আমি গান গেয়েছি, আমি গান গেয়ে বেরিয়ে এসেছি। তো আসার পরে আমার সঙ্গে যিনি কিবোর্ড প্লে করেছিলেন সেই সময়, তো তার প্লেয়িংটা আমার কোনো একটা কারণে আমার মনে হয়েছিল যে আরেকটু আমার সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার একটা জায়গা তৈরি হয়, তো ওখানে সেই জায়গাটা কোথাও একটুখানি মানে হয় আমার কাছ থেকে বা তার কাছ থেকে একটু কোথায় খামতি রয়ে যাচ্ছে। তো সেটার জন্য আমি ওখানে বলেছিলাম যে আপনি যখন এবার নির্বাচন করবেন আমার সঙ্গে এমন কাউকে দেবেন যে মানুষটার সঙ্গে আমি একটু রিহার্সাল করে বসতে পারবো, আর না হলে হয়তো একটু দেখা করে বসতে পারবো, তাহলে একটু সুবিধে হয়। হঠাৎ করে একটা লাইভ অনুষ্ঠানে একজন অ্যাঙ্কার, তার যেমন খুব একটুখানি কথাবার্তা আগে থেকে না বললে যেরকম সমস্যা হতে পারে, একজন গায়ক গায়িকারও তাই হতে পারে, এবং একজন যিনি বাজাচ্ছেন, যন্ত্রানুষঙ্গ যিনি করছেন, তার পক্ষেও খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো এই জায়গাগুলোর একটা মানে একটা সম্পূর্ণ হয় তখনই যখন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা চাক্ষুষ দেখা হয়, এটা কোথায় যেন মনে হয়। তো এটা একটা ফিল করছিলাম, করতে গিয়ে বলেছিলাম যে আপনি একজন মানুষকে নির্বাচন করবেন যে মানুষ আমার সঙ্গে অন্তত আধ ঘন্টা আগে দেখা করতে পারবেন, তো আমি তার সঙ্গে তখন ভালো করে অনুষ্ঠানটা পরিবেশন করতে পারবো। তাহলে উনি এখানে আমি একটু আমি বলছি, আমরা যে দূরদর্শনে আমি বাজাই বা গাই বা ও গাইছে, আমরা কিন্তু শিল্পীদেরকে চিনতে পারি যখন আমরা মেকআপ রুমে কখনো আলাপ হয়, সকাল 7টা থেকে লাইভটা হয়, তো শুরু 6:45টার সময় আমরা মেকআপ রুমে, 6টায় রিপোর্টিং সকাল, তারপর 6:45টার মধ্যে আমরা স্টুডিওতে ঢুকে পড়ি, তারপর 7টা থেকে লাইভ শুরু হয়। শিল্পীকে যে কার সঙ্গে আমি বাজাচ্ছি, আমি শিল্পীকে চিনতে পারি ঠিক যখন লাইভটা শুরু হয় তার 5 থেকে 7 মিনিট আগে বা 15 মিনিট আগে, আর খুব বেশি হলে তার আগে আমি যাই না। কিন্তু আমাদের কাছে একটা লিস্ট দেওয়া থাকে আগে, যেহেতু একটা প্রিপারেশন না হলে তো সম্ভব না পুরো লাইভ করা ওইভাবে 1.5 ঘন্টার। তো ওর ক্ষেত্রে যেটা হয়েছিল, যে আমি শর্টে বলি ব্যাপারটা, যে আমি বলেছিলাম যে প্র্যাকটিস আমি আগের দিন আমি চলে আসবো শিলিগুড়িতে, আমি একটু দেখে নেবো সামনাসামনি গানটা। এবার বাকিদের সঙ্গে, ও ছাড়া বাকিদের সঙ্গে যাদের সঙ্গে আমি তো প্রতি মাসে বাজাই, এই মাসের ডেট অলরেডি চলে এসছে, করে এসছি আমি এই মাসে ডিসেম্বরে, আবার জানুয়ারির ডেট চলে এসছে, 14 তারিখে জানুয়ারিতে প্রোগ্রাম আছে, তার লিস্টও পাঠিয়ে দিয়েছে। তো ওকে আমি বলেছিলাম ফোনে, ওভার টেলিফোনে, যে আমি কিন্তু আমি প্র্যাকটিসে ভীষণ বিশ্বাসী, যে কোনো ছোট অনুষ্ঠান বড় অনুষ্ঠান যাই হোক, একটা প্র্যাকটিস করলে মানে প্র্যাকটিস ওই জায়গাটা একটুখানি আমি বলি যে যেখান থেকে শুরুটা, তো তারপরে ওই জায়গাটা একটুখানি আমি ইন্টারাপ্ট করছি আর কি, যে তারপরে ওই দূরদর্শন থেকে তারপর আবার পুনরায় ফোন আসে এবং বলে তোমাকে আমি যাকে কিবোর্ড প্লে করার জন্য দেব, যিনি থাকবেন, তুমি তাকে সারা জীবনও ভুলতে পারবে না। তো এরকম একটা বলেন, তো আমি বলি যে ঠিক আছে। তো ওভার টেলিফোনে তার পরবর্তীতে এই আমাদের এপিসোডটা নিয়েই কথা হয় যে কি গান গাইবো, কি গান করি। বেসিক্যালি ওনার তো আমার সঙ্গে কোনো পরিচয় নেই, এরকম হঠাৎ রাত্রি 9টার সময় একটা প্রথম ফোন আসে যে আমি খুব ব্যস্ত, আমি 9টার আগে আপনাকে সময় দিতে পারবো না, তো একটু কথা বলতে চাই, প্রাথমিক কথা, যেটা কি গান গাইছেন আপনি, আপনার গান পাঠান।
তারপরে আমি যথারীতি ওনাকে গান পাঠাই এবং ওনার গান শুনে নিশ্চয়ই পছন্দ হয়েছে যে না ও গাইবে এই গানগুলো, এইভাবে হয়তো ভেবেছেন। মানে তারপরে যেটুকু প্র্যাকটিস হয় না ওভার টেলিফোন, না তো আমরা আমি তো ওকে চিনতাম না, ও আমায় চিনতো না। এবং আমি প্রতি মাসে যে যাচ্ছি বাজাতে, আমরা কেউ মানে শিল্পীকে আমরা হয়তো চিনি না, কিন্তু একবার আলাপ হয়ে গেলে তার পরবর্তী এপিসোডে সুবিধা হয়, তাই না? এবং সেই অনুষ্ঠানটা তারপরে আমাদের দুজনেরই খুব ভালো হয়, সেই প্রথম অনুষ্ঠানটা। তো সেইভাবেই ওনাকে চিনলাম আমি, এবং তারপরেই সেই জায়গাটা তৈরি হয়েছিল যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, সেটা সঙ্গীত ওরিয়েন্টেড গান দিয়ে। তারপরে সেটা ধীরে ধীরে এগোয় এবং সেটা উভয় পরিবারই একটা প্রপোজাল থাকে উভয় পরিবার থেকে যে তাহলে আমরা একসঙ্গে থাকতে পারি, এইরকম ভাবনা চিন্তা থেকেই তারপরে দুজনে ডিসাইড করি যে হ্যাঁ সঙ্গীতটা নিয়েই থাকা যেতে পারে। তো ওটাই মূল বিষয়। তো ওটাকে নিয়েই তারপর থেকেই পরিণয়, শুভ পরিণয় এই পর্যন্ত। দাদার কাছেও ঠিক একই প্রশ্ন। আমরা শুনেছি দাদা আপনি সারা জীবন অকৃতজ্ঞ থাকতে চেয়েছিলেন, সিদ্ধান্ত বদলটা কিভাবে হলো? সিদ্ধান্ত বদল বলতে দেখো, সিদ্ধান্ত আমার বেসিক্যালি আমার না একটু ঈশ্বরের প্রতি, সবাই বিশ্বাস করো তোমরা, আমিও নিজে করি, আমার প্রতি আমার হয়তো ঈশ্বরের প্রতি বিশ্বাস। আমি এই যে আজকে এখানে বসে আছি এটাও ঈশ্বরের ইচ্ছায়। টাইমস 14 যে আজকে দাদা রেখেছেন, তখন তুমি আজকে ইন্টারভিউ করছো আমাদের, এটাও ঈশ্বরের ইচ্ছা। আজকের দিনটা লেখাই ছিল, আমাদের ইচ্ছা মতো কিছু হয় না। 95% হচ্ছে আমরা যখন জন্মাই সেই সময় তৈরি হয়ে গেছে একটা ছক। 5% আমাদের কার্য দ্বারা, ভালো কাজ করলে ভালো ফল পাবো, খারাপ কাজ করলে খারাপ ফল পাবো। তো আমার মধ্যে কেন জানো, ছোটোবেলায় মা চলে গেছে, বাবা চলে যাওয়ার পরে আমার মধ্যে একটা চলে এসেছিলো যে আমি ঈশ্বরের সংস্পর্শে, মানে যেহেতু রামকৃষ্ণ আশ্রমের দীক্ষিত, আমি একদম ক্লাস 7-এ থাকতে আমার দীক্ষা হয়ে যায়, তো আমি আশ্রমে চলে যাব। এবং কোনো এক সময় এক স্বামীজি মহারাজ আমার বাবাকে মাকে বলেছিলেন সেই সময়, মানে ছোটোবেলায়, যে আপনার ছেলেকে আমাদেরকে দিয়ে দেন। একদম মানে সত্যি কথা রামকৃষ্ণ আশ্রমে বলেছিল, কিন্তু কোনো বাবা মা তো ওইভাবে স্বেচ্ছায় ছেলে মেয়ে তো না, ছেলেদের রামকৃষ্ণ আশ্রমে ছেলেদের প্রাধান্য দেওয়া হয় বেশি, তো দেয়নি। কিন্তু আমার মনে সবসময় মনে হতো যে আমি আশ্রমিক হয়ে যাই, আমি ঠাকুরের আশ্রিত থাকি, এবং ঠাকুরের গান গাইতে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এবং আমি মন্দিরে মানে স্বামীজিদের সঙ্গে আমি অনেকে দূর থেকে প্রণাম করে না, ছোঁয়া যায় না, আমাকে গেলে আমি এই যে হারমোনিয়াম যেটা আমি বাজাচ্ছি বা বাজাই, আমি ছুঁয়ে বলছি যেটা, যে আমাকে স্বামীজিরা গেলে না আমাকে জড়িয়ে ধরে, কি হয় আমি জানি না। এবং আমি প্রচুর রামকৃষ্ণ আশ্রমের স্বামীজিদের সঙ্গে উইদাউট প্র্যাকটিস, কোনো প্র্যাকটিস ছাড়া আমি ঘন্টা 1.5-2 অনুষ্ঠানে আমি কিবোর্ড বাজিয়ে দিই। ঠিক আছে, এবার ওর সঙ্গে আলাপ হওয়ার পরে যে কি হলো, এটাও তো ঈশ্বরের ইচ্ছা। হ্যাঁ, এবার আলাপ হওয়ার পরে তার অনুষ্ঠান হয়ে গেছে, তারপরেও তো 7 দিন কোনো হয়তো খুব বেশি কথাও হয়নি। তারপর আমি ফোন করেছি, ও ফোন করেছে, ফোন করতে 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 ওরও হয়তো মানসিক কোথাও একটা ব্যাপার ছিল। এবার লেখা তো উপর থেকে যেটা বললাম 95% তো উপর থেকে স্ট্রাকচার তৈরি করা আছে, ওই স্ট্রাকচারে আমরা পড়ে গেছি। ঠিক আছে, এবার কথা বলেছি ওই 5%, ওই 5%-এ তারপর মানসিকতা চেঞ্জ হয়েছে, তারপরে বিয়েটা পরিণয় হয়েছে, শুভ পরিণয়। দারুণ ব্যাপার। এবারে চলে যাব আমরা ছোট্ট একটা বিরতিতে। ফিরে এলাম বিরতির পর। তোমাকেও একটা ব্যক্তিগত প্রশ্ন। এ রাজ্যের প্রথিতযশা সঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের আদলেই তুমি কপালে লাল রং একটা টিপ পরো, তবে তাতে তোমার মানায়ও বেশ। তো তুমি এই ক্ষেত্রে বাড়তি কোনো অনুপ্রেরণা পাও কি? হ্যাঁ, একটা জায়গা তো ঠিকই, স্বাগতা লক্ষ্মী, শ্রদ্ধেয় স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত আকাশ অত্যন্ত শ্রদ্ধার মানুষ। হ্যাঁ, এবার আকাশের কাছে গিয়ে মনে হয়েছিল
আমি যে সময় গিয়েছি সে সময় আমার একবার অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, একটা ছোট্ট একটা টোটোতে ধাক্কা খাই বা এরকম। তারপরেও আমি আকাশের কাছে গিয়ে পৌঁছই এবং গান শিখে আসি, এবং সেখানে মনে হয় তিনি হচ্ছে আদ্দামার একজন সাধিকা বলতে পারি। তার বাড়িতে ঢুকেই একটা মানে বলি না যে কতগুলো জায়গা যেন কোথায় মিলে যায়, তো ঢুকতেই একটা আদ্যা মায়ের ছবি আছে, এবং যে ছবিটা না মনে হয় প্রাণ, মানে ছবিটা কোথায় যেন মনে হয় প্রাণ, ছবিটার মধ্যে যেন একটা প্রাণ আছে এরকম মনে হয়। এবং সেই চোখ দুটোতে তাকালে মানে কি যে একটা আত্মতৃপ্তি, এইটা আমি দেখতে পেয়েছি। এবং উনি পুজো করেন, এবং ওই পুজোর করার পরে উনি ওইটা লাগান টিকাটা। এটা একটা জায়গা গেল। আর একটা জায়গা, আমি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে পড়তাম, আমি যখন যে সময়টা থেকে পড়তাম সেখানে একটা ঢোকার পথে একটা হনুমান মন্দির আছে, একদম ছোট্ট মতো ছিল, তারপরে সেটা ধীরে ধীরে বড় হয় এবং সেখানে অনেক মানুষজন আসে, এবং আমরা ওইটাকে টপকে গেটটা দিয়ে ঢুকতাম, প্রতিদিনই তাই করতাম। তো আমার এই বিশ্ববিদ্যালয়ে যত মানুষই ঢোকেন তাদের কপালে ইভেন এমনও হতো যে যিনি স্যার ম্যাডাম, যিনি ডিন, যিনি ভিসি, যেনারা আছেন ওই রকম বড় বড় দায়িত্বে, তারা প্রত্যেকেই সেই গেটটা দিয়ে ঢুকলেই তাদের কপালে এই টিকাটা একদম মানে বাধ্যতামূলক তারা ওইটা লাগান, এবং তারা ওখানে পুজো করেন, দিয়ে দেন ঢোকেন। তো এই যে জায়গাটা, এটা আমার মানে অনেক বছরের একটা মানে মানুষের কিন্তু অভ্যেস হয়ে যায় এই জায়গাটা করতে করতে। এবং আমরা ওইটাকে কখনো আমরা পরীক্ষা দিতে যেতাম, আমরা ওইখানে প্রে করে কিন্তু পরীক্ষা দিতে যেতাম। এই যে জায়গাটা তৈরি হয়েছে, এই করতে করতে লাগাতে তারপরে দেখি যে মানুষেরও ভালো লাগে, বলে তোমার কোথায়, আমার না একটা বিশ্বাসের জায়গা যে আমাদের এই যে দুটো ভুরু, তার মাঝখানে আমাদের একটা শক্তি বসবাস করে। এইটা ওই আকাশের কাছ থেকে শেখা, যার কথা বারবার বলি, আমাকে না উনি গান শেখাননি, আমার কোথায় যেন মনে হয় উনি এই জায়গাগুলোর প্রতি এত বিশ্বাস করেন বলে উনি বোধহয় ওই রকম গানটা গাইতে পারেন, ওই রকম কিবোর্ডটা প্লে করতে পারেন। এবং শুধু সেটা না, উনি যোগব্যায়াম করেন, এবং উনি একটা মানুষের সামনে 10 মিনিট চোখে চোখ রেখে কথা বললে মানে ওনার সঙ্গে একটা অদ্ভুত একটা মানে অন্তরের একটা কথোপকথন যেন এমনি হয়ে যায় ওনার দিকে তাকিয়ে কথা বললে, মানে কোথায় যেন সাধনাটা ওই জায়গায়, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিটা অনেক বেশি। এবং মানে এই জায়গাগুলো না, এই জায়গাগুলো এই মানুষের কাছ থেকে আমি পেয়েছি, এবং এই মানুষের কাছ থেকে শুধু পাইনি, বলেছেন যে সঙ্গীত এমন একটা জায়গা মানুষের সঙ্গে কানেক্ট করতে পারে খুব সহজে, এবং প্রচুর মানুষ তোমাকে ভালোবাসতে পারে, প্রচুর মানুষকে তুমি ভালোবাসতে পারো, এবং তুমি সমস্ত শক্তিটা ওই যে দুটো জায়গা সেখানের মাঝখান থেকে ওই শক্তিটা পেয়েই কিন্তু তুমি গানটা করতে পারো। এই যে বিশ্লেষণ, এটা না আমাকে খুব ভাবায়, সত্যি তাই। আমি যখন গিয়ে মঞ্চে দাঁড়াই বা বসি, আমি যখন প্রে করি, করে যখন আমি গানটা আরম্ভ করি, সত্যি আমি ওটা অন্তর থেকেই করি, এবং আমার একটা অদ্ভুত মুগ্ধতা এটা কাজ করে। এটা কিন্তু ওই আকাশের কাছ থেকেই শেখা, মানে দেখা এবং শেখা, এবং পরবর্তীকালে নিজের মধ্যে চেষ্টা করা। আমি কতটা করতে পেরেছি আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি যে এই জায়গাটা যাতে বয়ে নিয়ে যেতে পারি, এবং এইটার জন্য আমার ভালো লাগা একটা আছে, ভালো লাগা আছে বলেই আমি কোনোদিনই ভুলি না ওটা লাগাতে, এবং ওটা আমি ওই প্রে করেই আমি লাগাই, আমার হাতটা অটোমেটিক্যালি উঠে যায় এবং আমি লাগাই, এবং আমি একটা মনে করি যে একটা শক্তি। এবারে আমরা দর্শকদের উদ্দেশ্যে শঙ্খ শুভ্রদার কাছে গান শোনানোর আবেদন রাখবো, একটা ছোট্ট গান করে শোনাও। আচ্ছা, তুমি তো বললে আমি স্টেজে বেসিক্যালি সোশ্যাল মিডিয়ায় আমি মান্নাবাবু, হেমন্তবাবু মুখোপাধ্যায়ের গান গাই। আজকে একটু শ্রদ্ধা শ্যামল মিত্তলজির গান একটা গাই, আমার ভীষণ ভালো লাগে ওনার গান গাইতে। জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না, লুকোচুরির এই যে খেলা, প্রাণে যত দেওয়া নেওয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। কণ্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে দ্বারে, চোখে দেখে এত করেও চেননি তো কভু তারে, অবহেলা সয়েও তবু আমায় তুমি নাও গো ডেকে, সে তো কবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। যে আখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সেই হাসি কাচের জারে মোমের বাতি জেলে রেখে, জানি আমি আমারে নয় এ গান আমার ভালোবাসো, নিজের ভুলে পথের ধুলোয় পরশ মানিক ফেরে আসো, তোমার প্রাণের ওই ঠিকানায় দেখেও আমায় তবু কি গো ডেকে লবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। লুকোচুরি এই যে খেলায় প্রাণে এত দেওয়া নেওয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। কি কথা, কি সুর! মানে এই গানগুলো গাইতে খুব ভালো লাগে। আসলে সব স্টেজে সব গান গাওয়া যায় না। আজকের যে তোমরা টাইম 14 বাংলায় যে আমাদের যে 14 বাংলায় ডেকেছো, ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি যে এই গানগুলো গাইতে পারছি। অসাধারণ গেয়েছো দাদা, অসাধারণ। এবার দিদির কাছে চলে যাব। দিদি, দর্শকদের উদ্দেশ্যে তোমার সুরেলা কণ্ঠে একটা পছন্দের গান আমাদের শোনাও। আচ্ছা, ঠিক আছে। আমি বাংলা আধুনিক গান, হ্যাঁ, শ্রদ্ধার শিল্পী, আরেকজন শ্রদ্ধার মানুষ হৈমন্তী শুক্লা, ওনার একটি গান গাইছি। স্কেল নামাবো? হ্যাঁ, নামিয়ে দাও। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। ভালোবাসায় রয়ে যাব, ভালোবাসায় রয়ে যাব, ভালোবাসায় রয়ে যাব। আর
অভিমান রাখবো না। খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না। স্মৃতির পাতায় অনেক কিছু ঘুরে ফিরে আসে। স্মৃতির পাতায় অনেক কিছু ঘুরে ফিরে আসে। ইচ্ছে ছিল থাকুক সবাই আমার চারি পাশে। পাওয়া না পাওয়ার হিসাবে মন, পাওয়া না পাওয়ার হিসাবে মন, পাওয়া না পাওয়ার হিসাবে মন আর কুয়াশায় থাকবো না। খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না। এমন আমার হারিয়ে গেছে সপ্ত সুরের সাথে। এমন আমার হারিয়ে গেছে সপ্ত সুরের সাথে। চিরদিনই থাকবে না কেউ জীবন চলার পথে। গানি আমার জীবন সাথী, গানি আমার সাধনা। গানি আমার জীবন সাথী, গানি আমার জীবন সাথী, গানি আমার জীবন সাথী, গানি আমার সাধনা। খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না। ভালোবাসায় রয়ে যাব, ভালোবাসায় রয়ে যাব, ভালোবাসায় রয়ে যাব আর অভিমান রাখবো না। খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না। वाओ, क्या बात। দারুণ দারুণ क्या গেয়েছো बात। দিদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার একটা ডুয়েট গান হলে কিন্তু মন্দ হয় না। একটা ডুয়েট গান ডুয়েট গাইবো? একদম। তুমি যে আমারটাও গাইতে পারো তো। গাই না পুরো কথা। আচ্ছা। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে। কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে। স্বপ্ন মধুর
হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাবো তোমায় আমার হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে। এই বলেরি মিষ্টি মধু শান্ত ছায়া ঘিরে মৌমাছিরা আসর কাঁধে জমিয়ে দেবে জানি গুঞ্জরণে মিলে আসো জমিয়ে দেবে জানি অভিসারে অভিরসে রইবে তুমি আমার পাশে রইব জীবন মোদে যাবে ভোরে রঙের সমারোহে স্বপ্ন মধুর মোহে এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে। অসাধারণ হয়েছে, অসাধারণ তোমাদের উপস্থাপনা, দারুণ। তুমিও ভীষণ ভালো কোশ্চেনগুলো করেছো, হ্যাঁ খুব সত্যি সুন্দর। তুমি আমাদের এত সহযোগিতা করেছো যার জন্যই মনে হয় খুব সুন্দর একটা খুব ভালো লাগলো, সময় খুব কাটালাম। সুন্দর সময় কাটালাম। হ্যাঁ একদমই তাই। আমরাও খুব সুন্দর একটা সময় কাটালাম। ভালো থাকবো দাদা। একদম, তুমি ভালো থাকো অঙ্কিতা। একদম। তোমাদের উভয়ের গলায় সুরেলা কণ্ঠ এভাবেই বজে থাকুক এবং মা সরস্বতী যেন সুরেলা কণ্ঠ তোমাদের দুজনের কণ্ঠেই বিরাজমান হোক, এটাই কামনা করি আমাদের সকল টাইমস 14 বাংলার তরফ থেকে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, তবে শেষ করতে তো ইচ্ছে করছে না, তবে সময়ের সঙ্গে তো সবাইকেই চলতে হবে, ঘড়ির কাঁটা কারোর জন্য থেমে থাকে না। আর দিদি আর দাদাকে আবারও ধন্যবাদ। তোমাকে আমাদের অনেক অনুষ্ঠানে- ধন্যবাদ অঙ্কিতা। তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি এইভাবে সহযোগিতা করার জন্য এবং ক্যামেরার ওপাশে যারা আছেন প্রত্যেক কর্মকর্তাদের, টাইমস 14 বাংলার প্রত্যেক কর্মকর্তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের তরফ থেকে এটা জানাচ্ছি। একদম। এবং আপনারা সর্বোপরি আপনারা শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের। একদম। আপনারা এইভাবেই টাইমস 14 বাংলার সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার।